ওয়েলকাম সবাইকে অডিও বুকস বাই কেয়া চ্যানেলে সাইকো থ্রিলার মার্ডার অ্যানালাইসিস। আজ থাকছে গল্পটির পঞ্চম পর্ব। রাতে সাধারণত আমার ঘুম কম হতো, তবুও এপাশ ওপাশ করে চেষ্টা করলাম ঘুমানোর, যাতে করে মায়ের অসহায়ত্বগুলো বেশি দেখতে হয় না আমার। তবুও সেদিন মায়ের অসহায়ত্বগুলো সবচেয়ে বেশি চোখে পড়ল। আমি যে বিষয়গুলোকে সবচেয়ে বেশি এড়িয়ে যেতে চেয়েছিলাম সেই বিষয়গুলোই আমার জীবনে সবচেয়ে বেশি এসেছে। সেদিন আবারও মায়ের দিকে চোখ পড়তেই দেখি মায়ের শাড়িটি অনেকটাই এলোমেলো হয়ে আছে আবার। প্রতিবারের মতো তখনও আমি কাঁথা দিয়ে মাকে ঢেকে দিয়েছিলাম। মায়ের ছিল প্রচণ্ড কাশি। এমন কাশিতে একজন সুস্থ মানুষই অনেক বেশি দুর্বল হয়ে যায়। আর মা তো কাঁথা দিয়ে ভালো করে ঢেকে আমি তখন খালার বিছানায় বসেছিলাম। ভাবলাম পুষ্পকে আবার কল দিয়ে দেখি। পুষ্পের সব বিষয় আমি তখন মেনে নিয়েছিলাম ধীরে ধীরে, কারণ আমি বুঝে গিয়েছিলাম পুষ্পকে ছাড়া আমার চলবে না, আমি থাকতে পারবো না। কিছু মানুষ আমাদের জীবনে এমনভাবে জড়িয়ে যায় যে একটা সময় এসে সে মানুষটা আমাদের জীবনে থাকাকালীনও আমাদের খারাপ লাগে, আবার না থাকলেও খারাপ লাগে। আমি জানি আমি তাকে কল দিলে সে কল ধরলেও আমি একতরফা কথা বলে যাব, সে কেবল উত্তর দিয়ে যাবে। অন্য ছেলেদের সাথে সম্পর্ক জড়ানোর পর আমাকে কখনো নিজ থেকে জিজ্ঞাসা করেনি আমি কেমন আছি, কি করছি। আমি নিজ থেকে বলতাম আমি ভালো আছি, বসে আছি, মা ঘুমাচ্ছে। পুষ্প তখন আমাকে নিজ থেকে কলও দিত না তেমন। মাঝে মাঝে কেবল কল দিত দুটি কারণে। প্রথমত মোবাইল রিচার্জ প্রয়োজন হলে, আর দ্বিতীয়ত মোবাইলে ডাটা প্রয়োজন হলে। পুষ্প নিজ থেকে কল দিলে আমি খুব সহজে বুঝে যেতাম তার টাকা প্রয়োজন নয়তো ডাটা প্রয়োজন, আমাকে প্রয়োজন না। প্রিয়জন থেকে ধীরে ধীরে প্রয়োজনে পরিণত হওয়ার বিষয়টা আমাদের প্রতিটি মানুষের জন্য অনেক বেশি যন্ত্রণাদায়ক। এত কিছু জানার এবং বোঝার পরও আমি আবার পুষ্পকে কল দিয়েছিলাম। পুষ্পের নাম্বার যথারীতি আগের মতো ওয়েটিং ছিল। কল দিয়ে ফোনটা অফ করে দিলাম আমি, কারণ আমি জানি এরপরও আমি কল দিয়ে যাব এবং যতবার কল দেব আমি ততবার তাকে ওয়েটিং পাবো। সকালে পরে সে মুখস্থ খোড়া অজুহাত থাকবে। তার মা আমেরিকান ভাইয়ের সাথে কথা বলছিলেন। নিদারুণ সত্যগুলো আগে থেকে জেনে ফেলবার পর বানিয়ে বলা মিথ্যেগুলো শুনে মাঝে মাঝে নিজেকেই করুণা করতে ইচ্ছা হতো আমার। বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি এবং বজ্রপাত। বজ্রপাত আমার ভীষণ রকমের ভয় হতো। যতটা না ভয় হতো শব্দ শুনে, তার চেয়ে বেশি ভয় হতো বিদ্যুৎ চমকানোর আলো দেখে। আলো দেখলেই আমি বুঝে ফেলতাম কয়েক সেকেন্ড পরেই কী হতে যাচ্ছে। সেদিন প্রতিটি বিদ্যুৎ চমকানোই অন্য দিনের মতো আমাকে ভীত করছিল বারবার। খালার বিছানায় শুতে আমার একটু অস্বস্তি লাগছিল। আমি সাধারণত আমার বিছানা ছাড়া অন্য কোথাও ঘুমোতে একটু অস্বস্তি বোধ করি, ভালো লাগে না, ঘুম কম হয়। খালার বিছানার পাশে ছিল বিশাল জানালা। কাচের জানালার দিকে চোখ পড়তেই বিদ্যুৎ চমকানো দেখে খুব ভয় পাচ্ছিলাম। কিছুক্ষণ পর তাই আবারও মায়ের দিকে ফিরতে হলো আমাকে। আবারও সেই দৃশ্য, কাঁথা পড়ে আছে নিচে, মায়ের শাড়ি এলোমেলো। আমি আবার গেলাম, তবে এবার কেবল কাঁথা ঠিক করে দিতে নয়, সাথে বারবার কাঁথা পড়ে যাওয়ার সঠিক কারণ খুঁজতেও। তাই এবার কাঁথা ঠিক করেও মায়ের পাশে বসেছিলাম কিছু সময়। অনবরত কাশি এবং জ্বরের কাঁপুনিতে মায়ের গা বারবার নড়ে যাচ্ছিল এবং সে কারণে কাঁথা পরে শাড়ি এলোমেলো হয়ে যাচ্ছিল বারবার। আমি ওখানেই বসে ঠিক করে দিলাম দুবার। তৃতীয়বার যাতে না পড়ে সেজন্য মায়ের হাত হালকা করে চেপে ধরলাম কিছু সময়। প্রচণ্ড জ্বর থাকার কারণে মায়ের শরীর এমনিতেই ব্যথা করছিল, তার উপর আমার হালকা চাপে মা ব্যথায় কাতরাচ্ছিলেন। আমি আবার কাঁথার কিছু অংশ বিছানার নিচে চাপা দিয়ে খালার খাটের দিকে চলে আসলাম। পাশের জানালা হতে একটা প্রচণ্ড বিদ্যুৎ চমকানো আলো এসে পড়লো আমার পুরো ঘর, সাথে সাথে প্রচণ্ড আওয়াজ। ভয়ে আমি অপর দিকে তাকাতেই আবার চোখ পড়লো মায়ের দিকে। আবার এলোমেলো মা। আমি মায়ের অসহায়ত্ব নিতে পারছিলাম না। খুব ইচ্ছে করছিল মাকে মুক্তি দিতে। প্রিয় মানুষগুলোর অসহায়ত্ব আমাদের জন্য ভীষণ যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়ায়। তাই আমি অন্যবারের মতো কাঁথা ঠিক করে পাশে বসলাম মায়ের। বসে বসে ভাবলাম খুব সম্ভবত মৃত্যুই হতে পারে এই অসহায়ত্ব থেকে মাকে মুক্তি দিতে। কিছুক্ষণ ভাবনা চিন্তার পর আমি ফিরলাম আমার খাটের দিকে। প্রথমে ভেবেছিলাম একসাথে অনেকগুলো ঘুমের ওষুধ খাওয়াবো, কিন্তু তৎক্ষণাৎ মনে হলো ঘুমের ওষুধ খাওয়ানোর পর মায়ের এই অবস্থায় ঘুম চলে আসতে পারে এবং বেশ কিছুক্ষণ দেরি হতে পারে মৃত্যুর। ততক্ষণে আরও অনেকবার এলোমেলো হয়ে যাবে মা। আর কোনো মতে যদি ঘুমের ওষুধে মায়ের মৃত্যু না হয় তখন দুর্দশা অনেক গুণ বেড়ে যাবে আরও। তাই ধীর পায়ে একটা বালিশ নিয়ে গেলাম মায়ের দিকে। মায়ের মুখে রাখতে যাব, ঠিক এমন সময় মায়ের পাশের জানালা থেকে প্রথমে পুরো ঘর আলো করা বিদ্যুৎ চমকানো
এবং সাথে সাথে বজ্রপাত। বজ্রপাতের আওয়াজ এত বেশি ছিল যে মনে হচ্ছিল পুরো আকাশটাই বুঝি ভেঙে পড়লো আমাদের ঘরের ওপর। সাথে সাথে ভয়ে ঘুম ভেঙে গেল মায়ের। ঘুম ভাঙতেই মা প্রথমে তাকালেন খাটের দিকে, দেখলেন আমি নেই। মাথা ঘুরিয়ে অপর পাশে তাকাতেই মায়ের চোখ পড়ল আমার দিকে। আমার হাতে তখনও মায়ের লক্ষ্যে এগিয়ে যাওয়া বালিশ। বুঝতে দেরি হলো না মায়ের। চোখে চলে এলো জল, মায়ের মুখে অসহায়ত্বের ছাপ। আমি আরেকটু এগিয়ে গিয়ে মায়ের চোখে হাত দিয়ে পানি মুছে দিলাম। ব্যথায় পড়ে থাকা বাম হাত দিয়ে মা আমার হাত ধরলেন। আরও কাছে গেলাম আমি। আমার কপালে হাত রেখে এমনভাবে হাত বুলিয়ে দিচ্ছিলেন যেভাবে সন্তানদের আশীর্বাদ করে মায়েরা। আমি বালিশটি আরও কাছে নিয়ে গেলাম মায়ের। মা কিছুটা ভয়ে আমার হাত চেপে ধরলেন শক্ত করে। কিছু একটা বলতে চাচ্ছিলেন, কিন্তু সেটা কেবল অস্পষ্ট শব্দে পরিণত হচ্ছিল। মায়ের মুখে আমি ধীরে ধীরে বালিশটা চেপে ধরলাম। মা আরও শক্ত করে ধরলেন আমার হাত। হাত ধরার ধরন বলে দিচ্ছিল মায়ের না বলা কথা, বেঁচে থাকার অদ্ভুত এক আকুতি ফুটে উঠছিল বারবার। চাইলেও খুব জোরে চেপে ধরতে পারছিলাম না আমি। যে হাত পা নিচ থেকে নড়েনি কখনো, সেদিন সে হাত পাও নড়ে উঠল। ঘরের ওপর পড়তে থাকলো একের পর এক আকাশ ভাঙা বজ্রপাত। মায়ের অসুস্থতার কারণে বালিশে বেশি চাপ দিতে হয়নি আমার। কেবল বেশ কিছুক্ষণ একইভাবে চেপে ধরে রাখাতে ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ পর মায়ের মুখ থেকে বালিশ সরিয়ে মায়ের মুখের দিকে তাকালাম আমি। দু চোখে জলের ধারা চোখ থেকে বেরিয়ে অল্প আসতেই থেমে গেল। ভালো করে মুছে দিলাম সেই রেখাগুলো। কপালে একটা চুমু দিয়ে বেশ কিছুক্ষণ বসে রইলাম মায়ের পাশে। রাত তখন 2:25। সেদিন পুরো রাত মায়ের পাশে বসেছিলাম আমি। মা অসুস্থ হওয়ার পর প্রথম কয়েক রাত আমি এভাবেই কাটিয়েছিলাম। প্রথম প্রথম অনেক বেশি কষ্ট হতো আমার। ধীরে ধীরে মা কষ্ট সহ্য করে নিলেও আমি সহ্য করতে পারলাম না মায়ের কষ্টগুলো। সেদিন পুরো রাত বাবা মায়ের নানা কথা মনে করে কান্না করছিলাম। মা খুব অসুস্থ ছিল, এটা সবাই জানতো। তাই মায়ের মৃত্যুটা খুব স্বাভাবিকভাবে প্রাকৃতিক মৃত্যু হিসেবে মেনে নিয়েছিল সবাই। মৃত্যুর পর মায়ের বিভিন্ন আত্মীয় স্বজন এসেছিলেন। কয়েকদিন থেকে ধীরে ধীরে সবাই চলে গেল। মায়ের নিজ পরিবার বলতে তখন কেবল আমিই ছিলাম। শুনেছি আমার নানা মারা গিয়েছিলেন আমার জন্মের কয়েক মাস আগে। নানা মারা গিয়েছিলেন স্ট্রোক করে। নানা যে স্ট্রোক করেছিলেন সেটা প্রথমে আমার মা, খালা কিংবা নানি তেমন বুঝতে পারেননি। পরে আমার বাবাকে নানা লক্ষণগুলো বলার পর বাবা দ্রুত হাসপাতালে নিয়ে যান। কিন্তু কয়েক মাস পরেই নানা মারা যায়। আমাদের দেশের গ্রামাঞ্চলের অধিকাংশ মানুষ হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, ডায়াবেটিস বেড়ে যাওয়া কিংবা হঠাৎ কমে যাওয়া বিষয়গুলো বুঝতে পারে না। নানার একটি ছবি ছিল মায়ের কাছে, যা বের করে মা মাঝে মাঝে কাঁদতেন লুকিয়ে। আমি নানাকে দেখেছিলাম সেই ছবিতে। আমি মাঝে মাঝে খেয়াল করতাম বিষয়টা। আমি তখন আড়াল থেকে দেখতাম। আমি মাকে বুঝতে দিতাম না যে আমি তাকে দেখছি, তার কান্না করা অবস্থায়। আমার মতে কিছু কিছু বিষয় বুঝতে না দেওয়াই ভালো। তবে মায়ের অসুস্থতার পর আমি মাঝে মাঝে নানা সেই ছবিটা এনে দেখাতাম। মা প্রথমে একটু হাসতেন, তারপর ধীরে ধীরে হাসিটি মলিন হয়ে বোবা কান্নায় রূপ নিত। নানা নানি মারা যাওয়ার পর মায়ের পরিবার বলতেছিলাম আমি, বাবা আর ছোটো খালা। ছোটো খালা তো মায়ের কাছে হারানোই ছিল। তাই সেদিন মায়ের মৃত্যুর পর আমি আমার মায়ের চাচাতো, খালাতো ভাই বোনদের এবং আমার চাচা চাচিদের খবর দিলাম। দাফনের পর 2-3 দিন থেকে সবাই চলে গেলেন। সবার শেষে যান আমার চাচা চাচিরা। তারা অনেকবার চেয়েছিলেন আমাকে সাথে নিয়ে যেতে, কিন্তু আমি যাইনি কারো সাথে। এরা যারা সেদিন আমার মায়ের মৃত্যুতে এসেছিলেন কিংবা বাবার মৃত্যুতে আহাজারি করে গেলেন, আমি জানি এরা সবাই আমার বাবাকে তেমন পছন্দ করতো না। বাবার স্পষ্টবাদিতার কারণে সবাই, অর্থাৎ বাবার সব ভাই বোনেরা পর্যন্ত বাবাকে দূরের ভাবত। বাবার উপর বিরক্ত হতো। আমাদের সমাজে যখন কেউ নতুন কিছু করতে যায়, নতুন কোনো পরিবর্তন করতে চায় কিংবা পরিবর্তন হতে চায়, সমাজ তখন তাকে হুমকি হিসেবে দেখে। আর সমাজে যখন কাউকে হুমকি হিসেবে দেখা হয়, তখন তাকে উচ্ছেদ করে দিতে সবাই ব্যস্ত হয়ে পড়ে। সমাজ চায় তাদের মতো করে চলবে সবাই, মাথা নত করে, ট্রেডিশনাল ইন্টেলেকচুয়াল হয়ে। এই সমাজের গুণে খাওয়ার পেছনে যতটা না দেয় দেশ পরিচালনাকারীদের, শোষক কিংবা অত্যাচারীদের, তার চেয়েও বেশি দেয় শিক্ষিত, মার্জিত, তথাকথিত ট্রেডিশনাল ইন্টেলেকচুয়ালদের এবং চুপ হয়ে থাকা শোষিত মানুষদের, যারা ভাবেন আমি একা কেন কথা বলবো, যারা অন্যায় দেখেও চুপ করে থাকে, কথা বলে না উঁচু গলায়। অথচ এই একজন করে যদি সবাই নিজ জায়গা থেকে স্বাভাবিকভাবে আওয়াজ করত, তবে সেটা শোষকদের জন্য বিশাল সতর্কবার্তা হয়ে যেত। কিন্তু আমরা কেউ তা করতে চাই না। কেবল নিজেরা ভালো আছি কিংবা তুলনামূলক সুখে আছি ভেবে চুপ হয়ে থাকি।
আর বাবার মতো মানুষেরা একা একা লড়তে গিয়ে অপমান অপদস্থের পর দিন শেষে লাশ হয়ে ফিরে আসেন মাঝে মাঝে। বাবার প্রতি সবার দৃষ্টিভঙ্গি দেখে আমি তাদের সাথে কোনো মতে লোক দেখানো সম্পর্ক রাখতাম কেবল। সেদিন শেষ আত্মীয়টি যখন চলে যায়, তখন সন্ধ্যা হতে আর অল্প কিছুক্ষণ বাকি। আমি বসেছিলাম বারান্দায়, একা, সাথে মায়ের একঝাঁক স্মৃতি। মায়ের নানা কিছু উঠে আসছিল স্মৃতিতে। বুঝ হওয়ার পর মায়ের সাথে প্রথম রাগ, প্রথম তর্ক, মায়ের হাতে প্রথম মার খাওয়া, আমার দেখা বাবা মায়ের প্রথম ঝগড়া, একে একে মাথার ভিতর ঘুরছিল সব। বিশেষ করে মা মারা যাওয়ার শেষ দৃশ্যটা মাথায় আসতেই আমার খুব যন্ত্রণা হতে লাগলো। আমি মায়ের রুমে এসে বেশ কিছু সময় মায়ের খাটের দিকে তাকিয়ে থাকলাম। মা যেখানে মাথা রেখে ঘুমাতেন তা অনুভব করার চেষ্টা করলাম। তারপর মনে হলো আমার কাছে সংরক্ষণ করার মতো শেষ স্মৃতি মায়ের খাট। তাই ধীরে ধীরে সাবধানে মায়ের খাট আমার রুমে নিয়ে যেতে থাকলাম। আমার খাটকে একপাশে নিয়ে মায়ের খাটকে অন্য পাশে রাখলাম। তারপর মায়ের খাটে কিছুক্ষণ শুয়ে থাকলাম। শুয়ে থাকতে থাকতে বাবা মায়ের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম তা আমি টের পাইনি। ঘুম ভাঙার পর আমি নিজের খাটে গিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। সেদিন আমি অনেক ক্লান্ত ছিলাম, খাওয়া দাওয়া হতো না তেমন। আমার যখন ঘুম ভাঙলো তখন রাত 10টা। আমি প্রথমে ঘুম থেকে উঠে ঠিক বুঝতে পারছিলাম না তখন দিন নাকি রাত, কিংবা কটা বাজে, আমি কেন ঘুমিয়েছিলাম, কখন ঘুমিয়েছিলাম। মাঝে মাঝে ঘুম থেকে উঠে এমন উদ্ভট চিন্তাধারা হতো আমার। ছোটবেলায় মক্তবে থাকাকালীন আমি তো এ নিয়ে অনেকবার হাসির খোরাক হয়েছিলাম মা, খালা কিংবা নানুর। খালা তখন হাসতে হাসতে নানুকে ডাক দিতেন এবং আমার দিকে তাকিয়ে ইশারা করে কী যেন বলতেন। পুরো বিষয়টা বুঝতে পেরে আমি অনেক লজ্জা পেয়ে যেতাম। পরে অবশ্য সেদিন মক্তবে যেতে হয়নি আমার। খালা আমাকে বাসায় শিখাতেন সব। একদিন আমি খালাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি তো সব পারো, তাহলে আমাকে কেন মক্তবে পাঠাতে? খালা তখন বললেন, মক্তবে গেলে ফাঁকিবাজির জন্য মাঝে মাঝে তোমাকে মাইর দিয়ে ঠিক করবে, যেটা তোমার ভালো কাজে আসবে। কিন্তু আমি তোমাকে মারি না, তাই তুমি আমার কাছে শুধু ফাঁকিবাজি করো। আমি তখন খালাকে প্রশ্ন করলাম, কেন মারো না তুমি? খালা তখন চুপ হয়ে আমার দিকে তাকিয়ে থাকলেন। খালা আমাকে কখনো মারেননি, গায়ে হাত তোলেননি, কিংবা শক্ত করে কিছু বলেননি কখনো। কিন্তু আমার মা মারতেন মাঝে মাঝে, বকাঝকাও করতেন। সেদিন ঘুম থেকে উঠে আমি কিছুক্ষণ এলোমেলো হয়ে বসেছিলাম। তারপর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আমি রুমে বসে পুষ্পের নাম্বারে কল দেওয়ার চেষ্টা করলাম কিছুক্ষণ। তার নাম্বার তখনও বন্ধ ছিল। হালকা কিছু খেয়ে আমি আবার ঘুমিয়ে পড়লাম। আচমকা এক দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে যখনই উঠলাম তখন রাত 2টো। আমি উঠে বসে পড়লাম ডিম লাইটের আবছা আলোয়। খেয়াল করলাম মায়ের খাটে একটা আবছা কী যেন দেখা যাচ্ছে। আমি প্রথমে বিষয়টি এড়িয়ে যেতে চাইলাম, কিন্তু তাও চোখ যাচ্ছিল মায়ের খাটের দিকে। অনিচ্ছা সত্ত্বেও দেখলাম যে আবছা ছায়া ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। ভালো করে খেয়াল করলাম যে ছায়াটি ধীরে ধীরে একটি মানুষের আকৃতিতে রূপ নিচ্ছে, এবং আকৃতিটি আর অন্য কারো না, আমার মৃত মায়ের। মা আগের মতোই শুয়ে আছেন, তবে এবার কোনো অসুস্থতা নেই। আমার দিকে তাকিয়েছিলেন তিনি। আমি বুঝতে পারলাম আমার হ্যালুসিনেশন হচ্ছে। হ্যালুসিনেশন সম্বন্ধে আমি আগেই জানতাম অল্প স্বল্প, এবং নিজের মাঝে মাঝে অস্থিরতা কাজ করছিল। আমি চাইলেও এড়িয়ে যেতে পারলাম না। জীবনে কিছু কিছু বিষয় থাকে যা আমরা ভুলে যেতে চাইলেও যেতে পারি না, এবং মাঝে মাঝে চাইও না। আমার অবচেতন কিংবা সচেতন মন দুটোই চাচ্ছিল মাকে দেখতে, মায়ের সাথে কথা বলতে, তাকে জিজ্ঞাসা করতে কেমন আছে এখন, কেমন লাগছে, গায়ে আদৌ কোনো ব্যথা আছে কিনা, আমার ওপর রাগ করেছে কিনা। আমি ছোট খালাকেও বলিনি বিষয়টি। এভাবে 2 দিন কেটে গেল আমাদের, আমার আর আমার মায়ের 3য় দিনে। সকালবেলায় হঠাৎ আমার দরজায় কে যেন কড়া নাড়ল। আমি তখন মায়ের পাশে বসেছিলাম। মায়ের পাশ থেকে উঠে গিয়ে দরজা খুলতেই দেখি কাজের খালা দাঁড়িয়ে আছেন। আমাকে দেখেই কান্নাকাটি শুরু করলেন তিনি। মায়ের মৃত্যুর খবর কার মাধ্যমে জানি শুনেছেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম আমাদের না বলে কেন হুট করে চলে গেলেন। উত্তরে তিনি বললেন তিনি গ্রামে গিয়েছিলেন, হঠাৎ করে খবর পেলেন তার ছেলে অসুস্থ হয়ে গিয়েছিল, খুব জ্বর হয়েছিল, এবং ছেলেটি ঘোরের ভেতর ওনার কথা বারবার আওড়াচ্ছিলেন, তাই তিনি কাউকে না বলে হুট করে চলে গেলেন। খালা বারবার মায়ের কথা বলে কান্না করতে লাগলেন। আমি খালাকে বসতে বলে ভেতরে এলাম। খালার ছেলের কথা শুনে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার যখন খুব জ্বর হতো তখন মা আমার পাশে বসে থাকতেন, আমার কপালে জলপট্টি দিতেন। ভীষণ জ্বরে আমি খুব ভয় পেয়ে যেতাম। মা তখন আমার পাশে বসে থাকতেন।
আমিও ভয়ে মায়ের হাত চেপে ধরে শুয়ে থাকতাম। মা তখন এক হাত দিয়ে আমার কপালে জলপট্টি দিতেন আর মনে মনে কী যেন সূরা পড়তেন। যতই রাত হোক না কেন মা আমার পাশে বসে থাকতেন। আমার যখনই ঘুম ভাঙতো আমি মাকে আমার কাছে পেতাম। ছোট খালার কাছে থাকাকালীনও আমার যখন জ্বর হতো খালাও মায়ের মতো সেবা করতেন। কাজের খালা আর তার ছেলের কথা শুনে আমি মাকে খুব মিস করতে শুরু করলাম। আমার কাছে বাবা মা সহ আমার অনেকগুলো ছবি ছিল। সেগুলোর মধ্যে একটি ছবি খুঁজে বের করলাম। ছবিটি আমার খুব প্রিয় ছিল। ছবিতে দেখা যায় মা বসে আছেন চেয়ারে, এক টুকরো রোদ আছড়ে পড়ছে মায়ের মুখে, হালকা হাসি মিশে আছে মায়ের ঠোঁটে। আর আমি ছিলাম মায়ের সামনে দাঁড়ানো, পরনে একটি কালো টি শার্ট এবং সেনাবাহিনীর পোশাকের ডিজাইনের একটি প্যান্ট। এরকম প্যান্ট পরা নিয়ে আমাদের মধ্যে তখন প্রতিযোগিতা হতো, আমার এবং আমার মায়ের বাড়ির অন্যান্য মামাতো ভাইদের। কিছুটা রোদ এসে পড়ছে আমার মুখেও। আমি চোখ মেলতে পারছিলাম না ঠিক মতো। আমার ঠোঁটেও লেগেছিল মায়ের মতো এক টুকরো হাসি। অবশ্য আমাকে এভাবে হাসতে শিখিয়েছিলেন যিনি, তিনি তখন ক্যামেরার পেছনে দাঁড়িয়েছিলেন, মানে আমার ছোট খালা। ছবি তোলার সময় আমি অনেক বেশি হাসতাম, তাই খালা আমাকে বলতেন, এইভাবে না বাবা, ঠিক এভাবে হাসতে হয়। এরপর তিনি হালকা হেসে আমাকে দেখিয়ে দিতেন। আমি ঠিক সেভাবে হাসতাম যেভাবে তিনি শেখাতেন আমাকে। খালা আমাকে অনেক কিছু শিখিয়েছেন, কেবল শেখাননি তার মতো এভাবে কাউকে না বলে একা হয়ে হারিয়ে যাওয়ার মতো অদ্ভুত সুন্দর বিষয়টি। হারিয়ে যাওয়াকে আমি অদ্ভুত সুন্দর বলে থাকি, তার পিছনে কারণ হলো হারিয়ে গেলে আমি আমার মতো করে বাঁচতে পারবো। আমি আমার মতো করে নিঃশ্বাস নিতে পারবো। আমাকে কারো কাছে জবাবদিহি করতে হবে না। আমাকে কারো কাছে আমার ব্যক্তিগত কথা, রাগ, অভিমান, পাগলামির জন্য কথা শুনতে হবে না। আমাকে কারো কাছে দিন শেষে বোঝা হয়ে থাকতে হবে না। তাই হারিয়ে যাওয়া আমার কাছে ছিল অদ্ভুত সুন্দর। কিন্তু আমরা চাইলেও যখন তখন হারিয়ে যেতে পারি। আধুনিক সমাজ নামক নিয়ম শৃঙ্খলার আবদ্ধ বেড়াজাল থেকে যাদের বেরিয়ে যাওয়ার প্রবল ইচ্ছা থাকে, তারাই কেবল হারিয়ে যেতে পারে। আর যাদের এক ঝাঁক পিছুটান থাকে তারা কখনো হারিয়ে যেতে পারে না। আমার মতো দিন শেষে গুমড়ে গুমড়ে শেষ হয়ে যেতে হয়। খালা আমাদের ছেড়ে হারিয়ে গিয়েছিলেন হয়তো অনেক কিছু থেকে বাঁচতে, কিংবা আমাদের বাঁচাতে। ওটা শিখলে হয়তো আমিও খালার মতো করে হারিয়ে যেতে পারতাম। ছবিতে আমাদের সবার পিছনে ছিলেন বাবা। মায়ের চেয়ারের পিছনে দাঁড়িয়েছিলেন তিনি, চোখে -1.5 সংযুক্ত মোটা ফ্রেমের কালো চশমা। ছবিটা দেখে আমার অনেক বেশি কান্না পেতে লাগলো। কাজের খালা আমার কান্না দেখছেন কিনা তা খেয়াল করতে গিয়ে দেখি তিনি বসে আছেন মায়ের খাটে, মায়ের শরীরের উপর। মায়ের দিকে তাকাতেই মা আমাকে ইশারায় বলতে লাগলেন তিনি ব্যথা পাচ্ছেন। আমি যেন খালাকে সরিয়ে দিই। আমি দৌড়ে গিয়ে খালাকে জোরে একটা ধাক্কা দিলাম। আমি তখন ভুলে গেলাম যার জন্য আমি খালাকে এত জোরে ধাক্কা দিচ্ছি সেই মানুষটির অবয়ব কেবল আমার কল্পনায়, কেবল আমার অবচেতন মনের, যার বাস্তব কোনো অস্তিত্ব নেই। খালাকে ধাক্কা দিয়ে আমি মায়ের পাশে বসলাম হাঁটু গেড়ে। মায়ের গায়ে কাঁথা দিয়ে ঢেকে দিলাম, চোখ মুছে দিলাম ভালো করে। তারপর হঠাৎ খেয়াল করলাম মা আমাকে কী যেন দেখাচ্ছেন ইশারাতে। আমি তখনও ভাবিনি আমার হুট করে এত জোরে ধাক্কা দেওয়ায় খালার জন্য কতটা ভয়ানক হয়ে যেতে পারে। মায়ের ইশারা অনুযায়ী আমি হালকা পিছনে তাকিয়ে দেখি খালা পড়ে আছেন নিচে। দেয়ালে এবং মেঝেতে প্রচুর রক্ত। রক্তের উৎস খুঁজতে গিয়ে দেখলাম খালার মাথার এক অংশ ফেটে রক্ত বেরোচ্ছে অঝরে। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না তখন। খালার মাথা চেপে ধরলাম, কোনোভাবেই থামছিল না রক্ত। দ্রুত একটা গামছা এনে বেঁধে ফেললাম, তবুও কোনো কাজ হচ্ছে না। বাইরে নিয়ে গেলে মানুষজন অনেক কিছু জিজ্ঞাসা করতে পারে। সেসবের বিপরীতে আমি কি বলবো? কোন উত্তর দিব? ঠিক কোন যুক্তিতে কিংবা কোন অজুহাত দিয়ে তাদের মুখ বন্ধ করব? কিংবা কোন কারণে খালাকে ফেলে দিলাম সে কথা বলবো? তা আমি খুঁজে পাচ্ছিলাম না। কারণ মায়ের অস্তিত্ব সম্বন্ধে কাউকে যে বলা যাবে না আমি তা ভালো করেই জানি। এ কথা কেউ বিশ্বাসও করবে না এবং আমাকেই পাগল ভাববে সবাই। তাই আমি ভয় পেয়ে মায়ের দিকে তাকালাম। আমার হাত পা কাঁপছিল তখন, গলা ধরে আসছিল খুব, নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছিল বারবার। আমি শ্বাস নিতে পারছিলাম না, মনে হচ্ছিল জ্বর এসে যাবে তৎক্ষণাৎ। আমি দেখছি আমার খালার মাঝে মাঝে এমন হতো, তবে তিনি তখন ভয় পেয়ে এমন করতেন কিনা তা আমার জানা নেই। সেবার আমরা সিলেট থেকে 4 দিনের জন্য বের হয়ে 2 দিনের মাথায় হুট করে ফিরে এলাম বাসায়। কথা ছিল আমরা সিলেটে থাকবো 4 দিন। সিলেটের উল্লেখযোগ্য প্রায় সব জায়গা ঘুরে দেখব, তারপর আমরা ফিরব। আমরা বলতে আমি, বাবা মা এবং সাথে ছোট খালা, এই 4 জন গিয়েছিলাম সিলেটে। এক রুমে আমি, ছোট খালা এবং অন্য রুমে বাবা মা। সেবার 2 দিনের মাথায় কেন ফিরে এলাম এ নিয়ে আমি মাকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম, মা কোনো উত্তর দেননি আমাকে।
উত্তর দেননি ছোট খালাও। সবার মুখে হাসি কেন জানি উধাও হয়ে গেল তখন। আসার দিন কেউ কারো দিকে তাকাচ্ছিল না পর্যন্ত। যাত্রাপথে নেওয়া হয়নি কোনো বিরতি। মনে হচ্ছিল বাসায় বিশাল কোনো ক্ষতি হয়ে যাচ্ছে, তাই সবার খুব তাড়া। আমি ভেবেছিলাম বাসায় গিয়ে খালাকে জিজ্ঞেস করব। তাই তখন যা জানার জন্য অস্থিরতা দেখাচ্ছিলাম না আর। আসার পর বিষয়টা জানতে আমি খালার রুমে ঢুকবো, ঠিক এমন সময় দেখলাম খালা খাটের মধ্যে জড়সড় হয়ে শুয়ে থেকে থরথর করে কাঁপছে। খালার প্রচুর শ্বাসকষ্ট হচ্ছিল। আমাকে দেখে আরও বেশি ভয় পেয়ে গেলেন তিনি। এমনভাবে চমকে উঠলেন যেন আমি তাকে চুরি করতে দেখে ফেলেছি। খালা আমাকে কোনো মতে হাত উঁচু করে ইশারা দিলেন। হাত কাঁপছিল খালার, হাত উঁচুও করতে পারছিলেন না ঠিকভাবে। দরজার দিকে ইশারা দেওয়ায় আমি ভেবেছিলাম দরজায় হয়তো দাঁড়িয়ে আছেন মা কিংবা বাবা। দরজায় কাউকে না দেখতে পেয়ে আমি জিজ্ঞেস করলাম, আবার কি হয়েছে? খালা তখন আরেকটু স্পষ্ট ইশারা দিলেন। আমি তখন বুঝতে পারলাম তিনি রুমের দরজা বন্ধ করতে বলছেন। আমি দ্রুত গিয়ে রুমের দরজা বন্ধ করে এসে খালার পাশে বসলাম। খালা কেন কাঁদছিলেন? আমি আবার তা জিজ্ঞেস করলাম, কি হয়েছে, আম্মু কিছু বলেছে কি না, এসবও একের পর এক জিজ্ঞেস করছিলাম। খালা কোনো মতে কাঁপতে কাঁপতে উত্তর দিলেন, কিছু হয়নি, কেউ কিছু বলেনি। খালা কথা বলতে পারছিলেন না, খুব কষ্ট হচ্ছিল। চোখ দিয়ে পানি বের হচ্ছিল ধীরে ধীরে, শ্বাসকষ্টে কথা বেঁধে যাচ্ছিল খুব। আমি আর কিছু জিজ্ঞেস করিনি তেমন, কেবল কৌতূহলবশত খালার হাত ধরেছিলাম। প্রচণ্ড গরম এবং কাঁপুনি অবস্থা দেখে ভয় পেয়ে আমি সাথে সাথে হাত ছেড়ে দিলাম। তারপর খালা নিচ থেকে আমার হাত ধরলেন। খালার গায়ে তাপ দেখে বুঝতে পারলাম তার জ্বর এসেছে। সেদিন প্রায় ঘণ্টাখানেকের মতো এভাবে আস্তে আস্তে স্বাভাবিক হলেন খালা। তার দুদিন পর খালা আমাদের বাসা থেকে চিরদিনের জন্য চলে গেলেন। যাওয়ার আগে আরও কয়েকবার এমন করে কেঁপেছিলেন, বিশেষ করে রাত যখন গভীর হতো তখন। তখন তো বুঝতাম না এসব, তবে এখন বুঝি। গভীর রাতে আমরা খুব একা হয়ে যাই। গভীর রাতে আমরা আমাদের জীবনের সমস্ত হিসেব মিলাতে থাকি। আমাদের সকল অপ্রাপ্তি, অবহেলা, অবজ্ঞা, অপবাদ, উপহাস কিংবা ধিক্কার তখন ঘিরে ধরে আমাদের। তখন আমরা নিজেদেরকে মাঝে মাঝে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ ভেবে থাকি। সেদিন কাজের খালার রক্ত দেখে আমি একা ভয় পাইনি, মাও খুব ভীত হয়ে আমার দিকে তাকিয়েছিলেন অনেকক্ষণ। আমি মাকে সান্ত্বনা দেওয়ার জন্য মায়ের পাশে বসলাম। বসে মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়েছিলাম। মাকে সান্ত্বনা দিতে দিতে কাজের খালার কথা আমি ভুলেই গিয়েছিলাম তখন। 20 থেকে 25 মিনিট পর হঠাৎ মনে পড়ল কাজের খালার কথা। দ্রুত খালার দিকে ফিরে দেখি খালার মাথার চারপাশে রক্তের জমাট বেঁধে গেছে। মাথা থেকে তখনও অল্প অল্প রক্ত গড়িয়ে আসছে জমাট বাঁধা অংশে। জমাট বাঁধা অংশ থেকে ছোট ছোট আরও কিছু রেখার মতো গড়িয়ে যাচ্ছে রক্তের স্রোত। আমি খালার হাত ধরলাম। হাতে কোনো অনুভূতি নেই, স্পন্দন নেই। ভালো করে চেক করে বুঝলাম খালার পৃথিবীতে নেই। আমি মাথায় হাত দিয়ে মায়ের দিকে তাকিয়ে দেয়ালে মাথা হেলান দিয়ে বসে পড়লাম জমাট বাঁধা রক্তের পাশে। আমার চোখ তখনও খালার দিকে, কখনো জমাট বাঁধা রক্তের দিকে, আবার কখনো তা মায়ের দিকে। চোখের সামনে পড়েছিল আমার অনিচ্ছাকৃত খুন করা লাশ, যে আমি কখনো কাউকে একটা থাপ্পড় পর্যন্ত দেইনি। সেদিন সে আমার হাতে খুন হয়ে গেল এক নিরীহ মানুষ। এই লাশ নিয়ে কি করব, কিভাবে লুকাবো কিংবা কোথায় লুকাবো তা আমার জানা ছিল না তখনও। আমি মায়ের দিকে খুব অসহায় দৃষ্টিতে তাকিয়েছিলাম তখন। এতটুকু পরে হাত পা কাঁপা শুরু করলো নীলিমার। তার আর সাহস হচ্ছিল না পড়ার। তবুও গল্প সম্বন্ধে জানার কৌতূহল আরও বেশি আঁকড়ে ধরল। সে আবার পড়া শুরু করলো। কাজের খালা লাশের পাশে বসে থাকা আমি তখন নিচের দিকে তাকিয়ে মাকে জিজ্ঞেস করলাম, আমি কি করব, আমার কি করা উচিত? মা আমাকে প্রায় দ্বিধাগ্রস্ত এবং এলোমেলো হয়ে যাওয়া নানা বিষয়ে সাহায্য করতেন, উপদেশ দিতেন, পরিকল্পনা কিংবা সমাধান করে দিতেন। তাই সেদিন কাজের খালার লাশ নিয়ে কোনো সমাধান না পেয়ে মাকে জিজ্ঞেস করলাম। মা কিছুক্ষণ ভেবেচিন্তে এদিক সেদিক তাকিয়ে আমাকে দেখিয়ে দিলেন আমাদের বিল্ডিংয়ের সাথে যুক্ত করা নতুন রুমটি, যেটি কিনা আমি আমার পড়াশোনার জন্য, একসাথে সবাই মিলে নাস্তা করার জন্য, চাঁদনি রাত কিংবা ঘনবর্ষা উপভোগ করার জন্য বাবাকে বলে বানিয়েছিলাম। অনেক পরে নতুন করে বানানোর কারণে রুমটি আমাদের ঘর থেকে কিছুটা আলাদা হয়ে বাইরের দিকে ছিল। আমাদের ঘরের বাঁ দিকে ওই দিকটাতে ছিল খাল এবং খালের পর বিশাল ঘন জঙ্গল। গরমের দিন দক্ষিণমুখী জানালা হতে খুব সুন্দর বাতাস আসতো সে রুমে। বাবা প্রথমে রুমটি বানাতে খুব অসম্মত ছিলেন, কোনোভাবেই রাজি হচ্ছিলেন না। পরে আমি মাকে দিয়ে বুঝিয়ে নানা রকম অজুহাত দিয়ে বানিয়ে নিয়েছিলাম রুমটি। রুমটি বানানো হয়েছিল আমার মনের মতো করে। উপরে পুরোপুরি ছাদের পরিবর্তে মাঝখানে গোল করে দেওয়া হয়েছিল বিশাল লোহার দুভাগে বিভক্ত ঢাকনা, যা নিয়ন্ত্রণ করা হতো রুমের ভেতর থেকে।
ভেতরের দু দেয়ালের সাথে লাগানো ছিল দুটি শেকল। শেকল ধরে টান দিলেই ঢাকনাগুলো দুপাশে চলে যেত এবং খুব সহজেই উপর থেকে সরাসরি আলো কিংবা বৃষ্টি প্রবেশ করতো রুমটিতে। শেকলগুলো টান দিয়ে লাগানোর জন্য দেয়ালের দুপাশে আলাদা ব্যবস্থাও করা ছিল এবং ঢাকনা বন্ধ করে ভিতর থেকে তালা লাগানো যেত, যাতে করে বাইরের কেউ কখনো ঢাকনা খুলে ভিতরে প্রবেশ করতে না পারে। ভেবেছিলাম সরাসরি রোদ কিংবা বৃষ্টিতে বসে নিজেকে উপভোগ করব মাঝে মাঝে, কিংবা আমার সব প্রিয় কাজগুলো করব, কিংবা কখনো চাঁদের রূপলি আলোয় বই পড়তে পড়তে হারিয়ে যাব অন্য কোনো জগতে। বৃষ্টির সময় বৃষ্টি রুমে ঢুকলে সেগুলো বাইরে নিষ্কাশনের জন্য রুমের এক কোণে একটি জালি ছিল, যা দিয়ে সমস্ত পানি কিংবা ময়লা সরাসরি ফেলে দেওয়া যেত খালে। সেদিন মায়ের ইশারা বুঝে আমি খালার লাশটি টানতে টানতে নিয়ে গেলাম রুমে। আমার শখ করে করা কোনো কাজ কিংবা কোনো কিছু আমার পরিকল্পনা অনুযায়ী হয়নি, হয়েছিল ঠিক তার বিপরীতে। আমি কখনো ভাবিনি যে রুমটি আমি এত শখ করে পড়ার জন্য, বসার জন্য কিংবা আমার প্রিয় সব কাজ করার জন্য বানিয়েছিলাম, সেই রুমটি একসময় ব্যবহৃত হবে কারো লাশ লুকানোর জন্য, তাও আমার নিজ হাতে খুন করা। খালার লাশটি আমি ধীরে ধীরে রুমে নিয়ে মেঝেতে রেখে রুম থেকে বের হয়ে এলাম। বের হয়ে দেয়ালে এবং মেঝেতে পড়ে থাকা জমাট বাঁধা সমস্ত রক্ত ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। রক্তগুলো এমনভাবে জমাট বেঁধেছিল যে খুব সহজেই সেগুলো তুলতে পারছিলাম না। ভালোভাবে পানি ঢেলে পরিষ্কার করে আবার লাশের রুমে ঢুকলাম আমি। আমার তখনও হাত পা কাঁপছিল। তারপর একবার একদম ঘর থেকে বেরিয়ে গলিতে গিয়ে দেখলাম বাইরে কেউ আছে কিনা, কিংবা কেউ আমার ঘরের ভেতরে কি হচ্ছে তা জানে কিনা। বাইরে তখন মেঘের ঘনঘটা, রাস্তায় মানুষজন যে যার ঘরে কিংবা গন্তব্যস্থলে যাওয়াতে ব্যস্ত। বস্তিতে থাকা মায়েরা তাদের ছেলেমেয়েদেরকে ডেকে ডেকে ঘরে ফেরানোর চেষ্টা করছিল। ছেলেমেয়েরা তখনও বাইরে কিছুটা শক্ত কাদার জিনিস নিয়ে খেলা করছিল। আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম ভালো করে। তারপর মাকে ঘুম পাড়িয়ে ঢুকে পড়লাম লাশের রুমে। কাজের খালার লাশের সমাধান না করা পর্যন্ত আমার ভয় কম ছিল না একটুও। লাশটা কিভাবে কি করা যায় তা নিয়ে ভাবলাম কিছু সময়। তারপর রান্নাঘর থেকে ধারালো চাপাতি এবং ছুরি নিলাম, খালার মাথা কাটলাম। খালার হাত পা কাটতে এতটা অসুবিধা হয়নি আমার। অবশ্য এতে আমার সবচেয়ে বেশি সুবিধা করেছিল ইংরেজি ক্যানিবালিজমের মুভিগুলো, বিশেষ করে রং টান সিরিজের মুভিগুলো। সেখানে দেখেছি কত বীভৎস এবং কত দ্রুততার সহিত একটি মানুষকে কেটে ফেলা হয়। আমিও সেসব মুভি এবং দৃশ্যগুলো মনে করে খালার লাশটি ধীরে ধীরে কেটে ফেললাম। যতই কাটছিলাম ততই আমার মনের ভয় দূর হয়ে যাচ্ছিল, সাথে যন্ত্রণাগুলোও। তারপর হঠাৎ করে নেমে এলো বৃষ্টি। আমিও খুলে দিলাম ঢাকনা। ঢাকনা দিয়ে বৃষ্টি সরাসরি পড়া শুরু করলো লাশের টেবিলের ওপর। বৃষ্টিতে ধীরে ধীরে রক্তগুলো চলে যাচ্ছিল খালে, রুমের এক কোণে থাকা জালি দিয়ে। বৃষ্টিতে লাশ কাটার অনুভূতিটা আমার ভীষণ ভালো লাগা শুরু করলো। মনে হচ্ছিল আমি কাজের খালার লাশ টুকরো টুকরো করছি না, টুকরো টুকরো করছি আমার মনের সমস্ত ভয়, যন্ত্রণাগুলো, মনের ভেতর জমে থাকা কয়েকদিনের বিষণ্ণতা এবং অবসাদগুলো। আমার নিজেকে তখন অনেক বেশি সুখী মনে হতে লাগলো। মা বাবাকে হারানোর দুঃখ তখন টের পাচ্ছিলাম না আমি। সেদিনই সে অনিচ্ছাকৃত খুন আমাকে জানান দিয়ে গেল সব হারিয়েও নিজেকে সুখী রাখার এক বীভৎস কৌশল। এবং তারপর থেকে শুরু হয় আমার নিজেকে সুখী করার সকল প্রচেষ্টা। এরপরে লাশঘরে যে মানুষটিকে এনেছিলাম তিনি ছিলেন আমার দেখা খুব নিরীহ, খুব সুখী একজন মানুষ। তিনি ছিলেন রশিদ মামা। রশিদ মামা ছিলেন একজন সাধারণ চা দোকানদার। মামার সাথে আমার পরিচয় আমার আর পুষ্পের বিয়ের পর থেকে। মা মারা যাবার 2 মাস পর পুষ্প আমাকে একদিন জানালো তার বিয়ের জন্য বাসা থেকে খুব চাপ দিচ্ছে। 3 জন পাত্র মোটামুটি ঠিক করা আছে, এর মধ্যে যে কোনো একজনকে পছন্দ করতে হবে পুষ্পর। অবশ্য কথা জানানোর কয়েকদিন আগ থেকে আমার সাথে খুব ভালো ব্যবহার করছিল পুষ্প। নিয়মিত কল দেওয়া, খোঁজ খবর নেওয়া, কেমন আছি, কি করছি, খাওয়া দাওয়া করছি কি না, তাকে কেন আগের মতো কল দেই না, ইত্যাদি নানা বিষয় জিজ্ঞেস করা শুরু করলো। আমি তখনই বুঝেছিলাম তার নির্দিষ্ট কোনো উদ্দেশ্য আছে, যার কারণে সে আবার আমার সাথে ভালো ব্যবহার শুরু করেছে। পুষ্প যখন সাধারণত কোনো উদ্দেশ্য নিয়ে আমার কাছে আসতো, তখন সে কয়েকদিন আগে থেকেই অনেক ভালো ব্যবহার শুরু করত। নিয়মিত কথা বলতো, গান শোনাতো, আমার কথা জিজ্ঞেস করত, মা বেঁচে থাকাকালীন মায়ের কথাও জিজ্ঞেস করত। তাই পূর্ব লক্ষণ অনুযায়ী আমি বুঝেছিলাম এবারও সে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে আমার কাছে এসেছে।